ফিজিওলজিক্যালি যদি আমরা দেখি ছোট স্তনটা কিন্তু সমস্যা না, কিন্তু স্তনের ফিজিওলজিক্যাল যে এফেক্ট রয়েছে বা উপযোগিতা রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা কসমেটিক বেনিফিটও কিন্তু রয়েছে। ব্রেস্ট মিল্ক প্রোডাকশন সেটাতে কিন্তু অসুবিধে হয় না। স্তন বড় করার জন্য কোনো তেল, কোনো মালিশ এরকম কোনো উপায় রয়েছে? দুদিকে দুটো রাখা হলো এবং তখন আমরা বলি আপনি এবারে দেখুন কোন সাইজটা আপনার কাছে ঠিক লাগছে। শুধু ছোট ব্রেস্ট যদি থাকে তাহলে শুধু অগমেন্টেশন, আর নিচের দিকে নেমে এসে এবং সাইজেও কমে গেছে তাহলে অগমেন্টেশন প্লাস লিফটিং, তাকে মেডিকেল ভাষায় ম্যাস্টোপেক্সি অগমেন্টেশন বলি। ছোট স্তন, এই ছোট স্তন অনেক মহিলাদের কাছে একটা ভীষণ লজ্জার কারণ। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেদের নারীত্ব প্রমাণ করতে গিয়ে বিভিন্ন ধরনের লজ্জা সমস্যার মুখোমুখি হন। কিন্তু আজকের দিনে এই ছোট স্তন বড় করে দেওয়া সম্ভব। আমরা অনেক দিন আগে একটা সিনেমা দেখেছিলাম, হয়তো আপনাদের অনেকেরই সিনেমাটা মনে আছে, শূন্য এ বুকে। তো ওই ছবিটি যদি আমরা আরেকবার মনে করি, রিকল করি, তাহলে কিন্তু আমরা এই ধরনের সমস্যাকে কত বড় একটা সামাজিক সমস্যা হিসেবে ভাবা হয় সেটা আমরা অনেকেই মনে করতে পারবো। কিন্তু আজকের দিনে এই ছোট স্তন বড় করা সম্ভব কিভাবে? আজকে আমরা সেই জন্য কথা বলবো, আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বেন। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। ছোট স্তন অনেক মহিলার কাছে এটা একটা বড় লজ্জার কারণ, কারণ স্তনের আকার যদি সঠিক না হয়, নিজেদেরকে নারী প্রমাণ করতে গিয়েই তারা যথেষ্ট চাপে পড়ে যান। কারণ বিভিন্ন ধরনের কটূক্তি, সেটা হতে পারে কলেজ লেভেল থেকে, ইউনিভার্সিটি লেভেল থেকে, এবং পরবর্তী চাকরি জীবনে, এবং তারপর তার যখন বিয়ে হলো সেক্ষেত্রেও। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে কারোর যদি স্তন ছোট হয় সেক্ষেত্রে তার কিছু করার থাকে না। আজকের দিনে এই যে ছোট স্তনের সমস্যা, এখান থেকে কি বেরিয়ে আসার রাস্তা রয়েছে? ধন্যবাদ ম্যাডাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আমন্ত্রণ জানানোর জন্য। ছোট স্তনকে আমরা মেডিকেল পরিভাষায় মাইক্রোম্যাস্টিয়া বলি, এবং প্রথমেই আমি বলবো যে এই ব্যাপারটাকে একটা সামাজিক সমস্যা। সাধারণত স্তন ছোট হলেও সেই মহিলা যখন প্রেগনেন্ট হবেন, ব্রেস্ট ফিডিং যদি করাতে চান, 99% ক্ষেত্রেই দেখা যায় স্তনের সাইজের সঙ্গে ব্রেস্ট ফিডিংয়ের কোনো রিলেশন সেইভাবে থাকে না। একটা ছোট বাচ্চা তার যতটা ব্রেস্ট মিল্কের দরকার হয় মায়ের বুকের স্তন থেকে সেটা কিন্তু আসে। তো এই জন্যে ফিজিওলজিক্যালি যদি আমরা দেখি ছোট স্তনটা কিন্তু সমস্যা না, কিন্তু স্তনের ফিজিওলজিক্যাল যে এফেক্ট রয়েছে বা উপযোগিতা রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা কসমেটিক বেনিফিটও কিন্তু রয়েছে। এবং আমরা আমাদের সাহিত্য সংস্কৃতি এই ব্যাপারটা যদি আদিমকাল থেকেই দেখি, পুরনো সাহিত্যগুলোতেও কিন্তু নারীত্বের সংজ্ঞা হিসেবে স্তনের সাইজের ব্যাপারটা বা স্তনের সৌন্দর্যের বিষয়টা তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সেটাকে আপনি যেভাবে বললেন, বা হয়তো মনে হতে পারে যে বডি শেমিংয়ের একটা বিষয় থাকছে, বডি শেমিং হওয়া উচিত নয়, এটাও ঠিক কথা, কিন্তু এটাও ঠিক যে এই জিনিসটাকে এড়িয়ে যাওয়াটাও পসিবল নয়। এবং একজন ডাক্তার হিসেবে আমাদের একজন মানুষের ফিজিক্যাল এবং সেই সঙ্গে মনের যদি কোনো কষ্ট থাকে সেটাকেও দূর করে দেওয়াটা আমাদের একটা কাজের মধ্যেই পড়ে একেবারে। তো সুতরাং তার যদি স্তনের সাইজ নিয়ে কোনো একজন মহিলা বা কিশোরী বা যুবতী তার আপত্তি থাকে বা তার যদি মনোকষ্ট থাকে, সেটাকে যদি আধুনিক সেফ কোনো ট্রিটমেন্ট দিয়ে সেটাকে রিকভারি করা যায়, তাহলে কেন সেটা করা হবে না? সেই জন্যই কিন্তু বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল এমন কোনো ম্যাটেরিয়াল তারা আবিষ্কার করেছেন, সেটাকে আমরা সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট বলি বা সিলিকন ব্রেস্ট বলি। সেটাকে ব্রেস্টের তলাতে আমরা রাখলে পরে ব্রেস্টের সাইজটা কিন্তু বৃদ্ধি পায়। যেমন ধরুন এটা একটা ব্রেস্ট, কোনো মহিলার ব্রেস্ট রয়েছে, সেটা ধরুন সাইজে যদি ছোট থাকে, তো এই ব্রেস্টের তলায় বা পেছনের দিকটাতে যেখানে মাসেলস থাকে সেখানে আমরা, এটা হচ্ছে ইমপ্লান্ট, আচ্ছা, সেই ইমপ্লান্টটাকে আমরা ব্রেস্টের তলায় প্লেস করে দিই। আচ্ছা, তো স্বাভাবিকভাবে কিন্তু দেখুন এটার ভলিউমটা বেড়ে গেল। প্রথমে হয়তো এইটুকু ছিল, এইটু ব্যাপারটা ছিল, তার পেছনে আমরা ইমপ্লান্টটাকে ইনসার্ট করে দিলাম। যেমন এটা আমার রয়েছে 280 সিসির ইমপ্লান্ট, ধরুন 280 সিসি কারো ব্রেস্ট সাইজ রয়েছে, সেখানে আমরা 300 সিসি বাড়িয়ে দিলাম, তো সেটা 280 + 300 580 সিসি হয়ে গেল। এইভাবেই খুব ইজিলি আমরা ব্রেস্টের সাইজটাকে কিন্তু
বাড়াতে পারি। যাদের এই ছোট স্তন হয় তার কারণটা কি? একটা হচ্ছে ফ্যামিলি টেন্ডেন্সি। দেখা গেছে যাদের স্তন ছোট হয় তাদের অনেক ক্ষেত্রেই তাদের মা বা তাদের মাসিমণি বা তাদের পিসিমণি তাদের প্যাটার্নাল বা ম্যাটার্নাল সাইজে হয়তো ব্রেস্টের সাইজটা একটুখানি ছোটই, এবং এই ছোট স্তনের ব্যাপারটা যেটা দেখা গেছে যে কিছুটা রেসিয়ালও বটে। স্পেসিফিক্যালি যদি আমরা বলি, যেমন ইংল্যান্ড বা জার্মান বা নর্ডিক যে কান্ট্রিগুলো রয়েছে সেখানকার মহিলাদের স্তনের সাইজ কিন্তু ছোট হয়। আমরা যদি 1600-1700 সালের ওই সময়কার যে পিকচার্সগুলো, ছবিগুলো আঁকা হয়েছে বিভিন্ন শিল্পীদের, আমরা যদি অনলাইনে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো তাদের ব্রেস্টের সাইজ কিন্তু ছোট রয়েছে। সেই সময়কার ছবিগুলো দেখলে পরে শিল্পীরা যে ছবিগুলো এঁকেছে সেটা থেকেও কিন্তু প্রুফ হয়। তো এই একটা থাকে আপনার একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি যেমন থাকছে, তেমনি একটা রেসিয়াল টেন্ডেন্সিও কিন্তু থাকে। এটা দুটো। আর 3 নম্বর হচ্ছে কোনো পেশেন্টদের আমরা দেখেছি যে তাদের একটা সাইজের স্তনের সাইজ ঠিকঠাক মতো রয়েছে, অন্য দিকটা ডেভেলপমেন্টাল কোনো অসুবিধার কারণে ছোট আছে। ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রেই আমরা দেখব যে তাদের একটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি বা তাদের একটা রেসিয়াল টেন্ডেন্সি রয়েছে, এবং কিছু ক্ষেত্রে যেটা বললাম সিন্ড্রোমিক, এবং কিছু ক্ষেত্রে বিশেষ কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে তাদের সাইজটা কেন ছোট। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 99% ক্ষেত্রেই মানে স্তনের সাইজ ছোট হলেও ফিজিওলজিক্যাল কারণ যেটা এফেক্ট হবে, মানে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন, সেটাতে কিন্তু অসুবিধে হয় না। এটা মেনলি একটা সাইকোলজিক্যাল এবং একটা সোশ্যাল এম্বারাসমেন্টের কারণ, সেই কারণেই পেশেন্টরা ট্রিটমেন্ট করাতে আসেন। একদম। আচ্ছা স্যার, এই যে স্তন বড় করার জন্য কোনো তেল, কোনো মালিশ, এরকম কোনো উপায় রয়েছে? না, এই ব্যাপারগুলো পুরোপুরি একটা আনসাইন্টিফিক একটা বিষয়, যেখানে বিভিন্ন রকমের তেল, বিভিন্ন রকমের মালিশ ইউজ করে সাইজ বাড়ানোর কথা বলা হয়। এটা কিন্তু কোনো রকম এফেক্ট আসে না। যেটা হতে পারে যে অনেক বেশি পরিমাণ অয়েল বা মালিশ এগুলো করার ফলে ব্রেস্টে একটা লুজনেস আসতে পারে। তো লুজনেস আসা মানে সেটা একটু নিচের দিকে নেবে আসা, তার মানে এই নয় যে সাইজটা বা ভলিউমটা বাড়লো। ভলিউম বাড়ানোর মতো কোনো উপায় সেইভাবে নেই, কারণ ব্রেস্টের একটা সাইজ ইউজুয়ালি দেখা যায় কিশোরকালীন অবস্থাতে ব্রেস্টের একটা সাইজ বাড়ে, তারপরে দুটো সাইকেল আসে জীবনে বা দুটো ঘটনা হয়। অনেক সময় প্রেগনেন্সি হওয়ার সময় আবার প্রায় 20-30% সাইজ বাড়ে। আর একটা ঘটনা, কিছু মহিলা তারা যখন ওয়েট গেইন করেন তখনও তাদের ব্রেস্টের মধ্যে ফ্যাটি টিস্যুটা বাড়ে। এছাড়া কিন্তু ব্রেস্টের সাইজ বাড়ানোর জন্য তেল বা অন্য কোনো ব্যাপার থাকে না। ব্রেস্টের সাইজ হয় ফিজিওলজিক্যালি যেটা বললাম, প্রেগনেন্সি বা কেউ ওয়েট গেইন করেছেন সেজন্য বাড়লো, বা আমরা ইমপ্লান্ট দিয়ে বাড়ালাম। তেল বা মালিশগুলো এগুলোতে কাজ হয় না। আচ্ছা স্যার, আপনি যে আমাদের দেখালেন যে সিলিকন ইমপ্ল্যান্টের যে বিষয়টা, এই সিলিকন ইমপ্ল্যান্ট নিয়ে অনেকে ভয় পান, নিরাপদ? হ্যাঁ, এটা একেবারেই নিরাপদ। যদি নিরাপদ না হবে তাহলে আমরা ইউজ করব কেন, তাই না? এটা 100% নিরাপদ। এটা সিলিকন একটা ইনার্ট মেটেরিয়াল। দেখবেন আমাদের বডিতে অনেক সময় হাত পা ভেঙে যায়, আমরা সেখানে স্টিলের রড দিয়ে দিই, সেটা দিয়ে ক্ষতি যেমন হয় না, তেমনি এটাও একটা ইনার্ট মেটেরিয়াল দিয়ে মেডিকেল গ্রেডেড সিলিকন দিয়ে এটা বানানো, এবং এটার থেকে কোনো ক্ষতি হয় না। এটা একেবারেই সেফ একটা প্রসিডিওরস এবং একটা সেফ সার্জারি। স্যার, এই যে ছোট স্তন বড় করা হচ্ছে, এর সাইজটা ঠিক করেন কে? ঠিক, এই সাইজটা ঠিক করার ক্ষেত্রে পেশেন্ট এবং আমি ডাক্তারবাবু আমাদের দুজনারই ভূমিকা থাকে। পেশেন্টের কাছে আমরা জেনে নিই যে আপনি কোন সাইজে চাইছেন। ইউজুয়ালি পেশেন্ট একটা সাইজ বলে কি, স্যার আমার 32D বা 32C এরকম ধর একটা সাইজ ওরা মোটামুটি আইডিয়া করে আসেন। আমরা যেটা করি, পেশেন্টকে আমাদের কাছে ফ্রি ব্রা থাকে বা ফ্রি সাইজ ব্রা থাকে, সেটা আমরা পরিয়ে দেওয়ার পরে ওনার ব্রেস্টের ভলিউম ধরুন কিছু তো একটা আছে, 200cc হোক 300cc হোক আছে, এরপর আমাদের কাছে সাইজার থাকে, যেমন এটা যেমন 280cc সাইজার, এটা 300cc সাইজার। তো আমরা ওনার ওই ব্রার ভেতরে এটাকে আস্তে করে রেখে দিই। আচ্ছা, দুদিকে দুটো রাখা হলো, এবং তখন আমরা বলি আপনি এবারে দেখুন কোন সাইজটা আপনার কাছে ঠিক লাগছে। আচ্ছা, উনি ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করবেন, সামনে আমরা আয়না ধরে থাকি, ওনাকে ফটো নিয়ে নিই বিভিন্ন অ্যাঙ্গেলে। এই পারমুটেশন কম্বিনেশন করে, যেমন এটা 350cc, এটা 400cc, তো এই বিভিন্ন ইমপ্লান্টগুলো আমরা, এগুলো কিন্তু সাইজারগুলো দেখতে ব্রেস্টের মতোই, নর্মাল ব্রেস্টের মতোই দেখতে। তো আমরা এগুলো দিয়ে আমরা একটা আইডিয়া ওনাকে দিতে পারি যে ওনার কোন সাইজটা ওনার ঠিক লাগছে। আচ্ছা,
এবারে ডিপেন্ড করছে ওনার কেউ হয়তো ধরুন বললো যে আমি 400 সিসিটা আমার ভালো লাগছে, তখন আমাদের মেজারমেন্ট আসে। কারণ ইমপ্লান্টগুলো যখন আমরা দেবো তার একটা নির্দিষ্ট ডায়ামিটার থাকে। এবার ওনার চেস্টের যে শেপটা রয়েছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, ব্রেস্ট ইমপ্লান্টটাকে যেখানে আমরা সেট করব তার নির্দিষ্ট মাপ রয়েছে। সেই মাপের বেসের সঙ্গে উনি যে সাইজটা চাইলেন সেটা মিসম্যাচ হচ্ছে কিনা। উনি হয়তো 400 সিসি বললেন, কিন্তু আমি মেজারমেন্ট করে দেখলাম 380টা হচ্ছে সেফেস্ট, তার থেকে বেশি দিলে পরে আমাদের সাইজটা ওভার হয়ে যাবে। ইউজুয়ালি পেশেন্টরা সেই জিনিসটা বুঝতে পারেন। ওনার হয়তো আইডিয়া ছিল যে আমি 400 ইউজ করব, কিন্তু আমি যখন তাকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করছি, বা অনেকে হয়তো তাকে হয়তো 350 অবধি দেওয়া যেতে পারে, কিন্তু উনি বললেন না স্যার আমি 300 সিসিটাই আমার ঠিক লাগছে, 350টা অতটা বড় হয়ে যাবে, অতটা আমি চাইছি না। তখন আমরা তাকে বলবো হ্যাঁ আপনার 350 অবধি করা যেত, কিন্তু আপনি যেহেতু একটু ছোট সাইজ চাইছেন, বিশেষ করে যারা হাউস ওয়াইফ বা তারা কোনো বিশেষ কারণে করছেন না, তখন তারা একটা স্বাভাবিক সাইজ চান। আচ্ছা, ইউজুয়ালি আমরা দুটো ক্যাটাগরিতে এই ব্যাপারেও ভাগ করি। সেটা হচ্ছে আমরা জিজ্ঞেস করি আপনি ব্রেস্ট অগমেন্ট করবেন, আপনি কোন প্রফেশনে আছেন। কিছু পেশেন্ট আসেন যারা বিভিন্ন পারফর্মিং আর্টসের মধ্যে আছেন, তারা একটুখানি বড় সাইজের চান। আর কিছু আছেন যারা গৃহবধূ বা জাস্ট কলেজে পড়েন, তারা খুব বেশি বড় সাইজের চাইছেন না। তো আমরা একটা রেঞ্জ দিয়ে দিই যে আপনার ক্ষেত্রে 300 থেকে 400 বা 300 থেকে 380 অবধি খুব সুন্দর আসবে, এবং তাদেরকে আমরা সেই রকম পরিয়ে দেখিয়েও দিই। আচ্ছা, তো এবার ওটা ওনার ওপরে ডিপেন্ড করে। তো আমাদের সবসময়তেই বলা থাকে যে ম্যাক্সিমাম কতটা আপনাকে করা যেতে পারে। তো সেই ম্যাক্সিমাম লেভেলের মধ্যে থাকাটা কিন্তু মেডিকেলি মোর সেফ। আপনি যেটা বললেন না যে ইমপ্লান্ট থেকে কোনো অসুবিধা হয় কি না, একটা দুটো যেটা অসুবিধা হয়, ওভার সাইজ ইমপ্লান্ট যখন ইউজ করা হয়, ওভার সাইজ ইমপ্লান্ট ইউজ করলে স্কিনে স্ট্রেচ মার্ক চলে আসতে পারে। আচ্ছা, ধরুন তার দরকার হচ্ছে 380, উনি বললেন না স্যার আমি 400 করবই, তখন আমরা তাকে বলি 2 নম্বর যখন বড় সাইজের ইমপ্লান্ট হবে, ইমপ্লান্টের তো একটা ওজন আছে, সেটা একটা বুকে একটা ভারী ভাব লাগতে পারে, এটাও একটা কমপ্লিকেশন আপনি ধরতে পারেন। 3 নম্বর হচ্ছে ইমপ্লান্ট যদি যত ভারী ইমপ্লান্ট আমরা দেবো তত নিচের দিকে স্যাগ করে যাওয়ার একটা চান্সেস থাকে, এটা 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে খুব বড় ইমপ্লান্ট বা ওভার সাইজ ইমপ্লান্ট দিলে অনেক সময়তে সেলাইগুলো ঠিক করে করা হয়ে পসিবল হয় না। একটু আধটু কোথাও ধরুন ফাঁকা থেকে যদি যায়, তখন সেখান থেকে ইনফেকশন হতে পারে। তো এই হচ্ছে ইমপ্লান্টের সুবিধে বা অসুবিধা, আমি একসঙ্গে পুরো ব্যাপারটা বলে ফেললাম। তো ইমপ্লান্টে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে সেটা হচ্ছে ইমপ্লান্টের সাইজটা আমরা কিভাবে করি, এবং ইমপ্লান্ট ওভার সাইজ ইমপ্লান্ট থেকে কিন্তু অসুবিধাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে ছোট স্তনের পাশাপাশি অনেক মহিলাদের একটা সমস্যা হচ্ছে যে স্তনটা নিচে দিকে নেমে যায়। ঠিক। তো এই যে নিচে দিকে নেমে যাওয়ার ফলে তাদের একটা দেখতে খারাপ লাগে, একটা কসমেটিক এফেক্ট পড়ে, এটা থেকে বেরিয়ে আসার কোনো উপায় হয় এর মাধ্যমে? ঠিক, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করেছেন। এই যে নিচের দিকে একটুখানি নেমে আসা, সেটাকে আমরা স্যাগিং বলি। ইউজুয়ালি স্যাগিংটা হয় হচ্ছে আফটার ব্রেস্ট ফিডিং। দেখুন একজন মহিলা মা হবেন, ব্রেস্ট ফিডিং করাবেন, এটা তো ভীষণ ভালো, কিন্তু ব্রেস্টের ফিডিং করার পরে বা ব্রেস্ট যখন মিল্ক প্রোডাকশন করছে তখন তো সাইজ একবার বাড়ে, তখন কিছুটা তার ভলিউম কমে যায়। যেমন ধরুন একটা বেলুনের মধ্যে হাওয়া ছিল, কিছুটা বেরিয়ে গেল, তখন বেলুনটাকে একটু চুপসোনো মনে হবে, সেটাকে আমরা স্যাগিং বলি। এই স্যাগিং নিয়ে যখন পেশেন্টরা আসেন, তখন এটা ইউজুয়ালি 30s পেশেন্টরা আসেন, তাদের আমরা হিস্ট্রি পাবো যে তাদের একটা বা দুটো বাচ্চা আছে, তারা ব্রেস্ট ফিডিং করিয়েছেন, এখন স্যাগিং হয়ে গেছে এবং ভলিউমটাও কমে গেছে। এই যে সার্জারিটা, তখন আমরা ইমপ্লান্ট ইউজ করি আমরা ভলিউমটা বাড়ানোর জন্য, আর নিচে চলে এসছে সেটাকে ওপরে তোলার জন্য ম্যাস্টোপেক্সি বলে একটা সার্জারি করা হয়। আচ্ছা, তাহলে শুধু ছোট ব্রেস্ট যদি থাকে তাহলে শুধু অগমেন্টেশন, আর নিচের দিকে নেমে এসছে এবং সাইজেও কমে গেছে তাহলে অগমেন্টেশন প্লাস লিফটিং, তাকে মেডিকেল ভাষায় ম্যাস্টোপেক্সি অগমেন্টেশন বলি। আচ্ছা, তো ব্রেস্ট লিফট প্লাস অগমেন্টেশন বা ব্রেস্ট ম্যাস্টোপেক্সি উইথ অগমেন্টেশন, সেটা হচ্ছে ওই গ্রুপের পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্ট। যাদের ব্রেস্টের সাইজটা অনেক বড়, হিউজ বা খুব বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, তাদের জন্য আপনার কি কোনো ট্রিটমেন্ট রয়েছে? আচ্ছা, আমরা তো হ্যাঁ তাদের জন্য আছে। এই ভিডিওটার মধ্যে ওটা ঢোকাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। আজকে আমরা ব্রেস্ট অগমেন্টেশন এবং ম্যাস্টোপেক্সি নিয়ে কথা বলি। তাদের জন্য যে ট্রিটমেন্ট সেটাকে ব্রেস্ট রিডাকশন বলে। আচ্ছা, তাদের ট্রিটমেন্ট প্রসিজারটা সম্পূর্ণ আলাদা, আমরা সেটা নিয়ে একদিন আশা করি বিস্তারিত আলোচনা করব। নিশ্চয়ই স্যার, আমরা হ্যাঁ ওটার জন্য ট্রিটমেন্ট আছে রিডাকশন, সেটা নিয়ে আপনারা আমাদের চ্যানেলে সেকেন্ড ভিডিওটা পরের ভিডিও আমরা করব, সেটা নিশ্চয়ই দেখবেন। একদম স্যার। স্যার একটু তাহলে আমি এই প্রসঙ্গে যাই যে যাদের এই ধরুন ব্রেস্ট অগমেন্টেশন হলো,
তারা তো মা হবেন, আচ্ছা, মা হলে তারা কি ব্রেস্ট ফিডিং করাতে পারবেন? ধরুন এটাকে যদি আমরা ব্রেস্টের একটা প্রোটোটাইপ ধরি, আমরা ব্রেস্ট অগমেন্টেশন যখন করি তখন ব্রেস্ট টিস্যুটার মধ্যে কোনো কাটাকাটি করা হয় না। আচ্ছা, আমরা ব্রেস্টের পেছনে আমরা ইমপ্লান্টটাকে রাখি, ফলে ব্রেস্ট টিস্যু আপনার যেমন আছে, ওনার যেমন আছে তেমনই থাকবে। ব্রেস্ট অগমেন্ট করার পরে কোনো অসুবিধা হবে না, উনি মা হতেও পারবেন, ব্রেস্ট ফিডিংও করাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাহ, এটা তো একটা খুব ভালো দিক। এবার হচ্ছে যে সার্জারির পর কোনো ব্যথা হবে? ব্রেস্ট অগমেন্টেশন যে সার্জারি, এটা একটা ডে কেয়ার সার্জারি। সার্জারিটা করতে অ্যারাউন্ড 45 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে মাত্র? হ্যাঁ, মাত্র। এবং আমি এটা যে টেকনিকে করি সেখানে অনেক ফাস্ট সার্জারি করা হয় এবং আমরা ইউজুয়ালি পেশেন্টকে 4 থেকে 6 ঘন্টা পরে সেই দিন বিকেলেই ছুটি করে দেওয়া হয়। ব্রেস্ট সার্জারি করাটা আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে করি যাতে কোনো ব্যথা না হয়। সার্জারির পরে যাতে ব্যথা না হয় সেই জন্য 10 দিনের জন্য, 5 থেকে 10 দিনের জন্য 3-4টে ওষুধ দেওয়া হয়। একটা অ্যান্টিবায়োটিক, একটা ব্যথা কমানোর ওষুধ, আর একটা গ্যাসের ওষুধ বা আমরা অ্যান্টাসিড যেটা বলে সেটা দিয়ে থাকি। ফলে ব্যথা হয় না সেটা আমি বলবো না, যে পরিমাণ ব্যথা হয় সেটা যাতে বেশি না হয় সেটার জন্য ওষুধ দেওয়া থাকে এবং ইট ইজ কন্ট্রোলেবল। এবং আপনি সার্জারি করার 3 থেকে 5 দিন পরের থেকেই অফিস, কলেজ সমস্ত জায়গায় যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। সেক্স করার ব্যাপারে বা মেলামেশা করার ব্যাপারে এই ব্রেস্ট অগমেন্টেশন করার পর কোনো সঠিক নিয়ম আছে বা সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে? এমনি দেখুন, সেক্সুয়াল অ্যাক্টিভিটির যে ব্যাপারটা থাকে সেটা তো একটা আপার বডি পার্ট থাকে, একটা নিচের পার্ট থাকে। নিচের দিকের কয়টাল অ্যাক্টিভিটি করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেস্ট সাকিং বা ব্রেস্ট প্রেসিং যে ব্যাপারটা থাকে সেটা ইউজুয়ালি আমরা 6 উইকস পরে করতে বলি, তাছাড়া কোনো অসুবিধা হবে না। আর একটা হয় সেটা হচ্ছে যারা ব্রেস্ট সার্জারি বা অগমেন্টেশন আমরা করছি, অনেক সময় আমাদের অভ্যেস থাকে উপুর হয়ে ঘুমানো, বা অনেকে খাটের উপরে শুয়ে বই পড়েন বুকের উপরে প্রেশার দিয়ে, সেটাকে আমরা বলি 1.5 মাস না করতে। আচ্ছা, যাতে ইমপ্লান্টটা সেফ থাকে বা এদিক ওদিক কোথাও না যায়, ইউজুয়ালি যাই না, কিন্তু বাস সেফ সাইজে থাকার জন্য বুকের উপরে ডিরেক্ট প্রেশারটা 6 উইক্সের জন্য বাড়ানো থাকে। এটা করার পর কোনো দাগ হয় কি? এটা তো জাদু নয়, হ্যাঁ। সো এত বড় একটা ইমপ্লান্ট আমাদেরকে ঢোকাতে হবে, স্বাভাবিকভাবে কাট করতে হয়। এটা করার জন্য ইউজুয়ালি 3 সেন্টিমিটারের একটা কাট আমাদের দরকার, বিকজ ইট ইজ ভেরি ম্যালিয়েবল। দেখুন খুব ছোট্ট, একদম ম্যালিয়েবল, এইটুকুর মধ্যে দিয়ে পুরোটাই আমরা ইনসার্ট করতে পারি, যাতে দাগটা বোঝা না যায়। সেই জন্য ব্রেস্টের তলা যে ব্রেস্ট ক্রিজ থাকে সেখানে 3 সেন্টিমিটার, 3 থেকে 3.5 সেন্টিমিটার ছোট্ট একটা কাটিং মার্ক করা হয়। এবং ইউজুয়ালি আমরা এটাকে খুব ধৈর্য ধরে যত্নের সঙ্গে আমরা সেলাই করি, যাতে দাগটা আলটিমেটলি বোঝা না যায়। তবে হালকা একটা দাগ ব্রেস্ট ক্রিজে বোঝা থাকতে পারে, কিন্তু যেহেতু ব্রেস্ট ক্রিজে থাকে দাগটা ইউজুয়ালি ভিজিবল হয় না, 3 থেকে 6 মাসের মধ্যে অলমোস্ট মিলিয়ে যায়। একদম। আপনি একটা কথা আমাদের বলেছেন যে এটা এমন একটা পদ্ধতি যেরকমভাবে আমাদের হাড় ভেঙে গেলে সেখানে যেরকম প্লেট বসানো হয় সেরকম সিলিকন ইমপ্ল্যান্টও একটা পদ্ধতি, কিন্তু তবুও অনেক দর্শক বন্ধুর মনে একটা ভয় থাকে যে এই ধরনের ইমপ্ল্যান্টের পর হয়তো ক্যান্সার হতে পারে। আচ্ছা, আপনি কি বলবেন? না, ব্রেস্ট ইমপ্লান্টের পরে বা ব্রেস্ট অগমেন্টের সার্জারির পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। এটা অনেক সময়তেই আমরা যে কোনো কসমেটিক প্রসিজার, ব্রেস্ট না রিডাকশান, হেয়ার ট্রান্সপ্লান্ট, লাইপোসাকশন, প্রত্যেকের সঙ্গে আমরা এই ক্যান্সার শব্দটাকে জুড়িয়ে দিয়ে থাকি। এটার সায়েন্টিফিক বেসিস কিন্তু নেই। আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো ভয়ের বা উদ্বেগের কোনো কারণ নেই। সব শেষে একটু খরচের ব্যাপারে আসি। কত খরচ পড়ে এই ব্রেস্ট ইমপ্লান্টের? খরচের ব্যাপারটা 2-3টে বিষয়ের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড হয়, যেমন ধরুন আমরা মোবাইল কিনছি, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলের বিভিন্ন দাম থাকে। ইউজুয়ালি আমরা ব্রেস্ট ইমপ্লান্টগুলোকে 3টে গ্রস ক্যাটাগরিতে ভাগ করি। একটা আপনার তাইওয়ান থেকে বা কিছু ইমপ্লান্ট চায়না থেকে আসে, কিছু ইমপ্লান্ট ইউরোপিয়ান ইমপ্লান্টস থাকে, জার্মান বা বেলজিয়ান ইমপ্লান্ট থাকে, আর কিছু ইমপ্লান্ট আমেরিকা থেকে আসে। তো আমেরিকা থেকে যে ইমপ্লান্টগুলো আসে সেগুলো একটু কস্টলি হয়। 2 নম্বর হচ্ছে যে আপনি কোন সেট আপে করবেন, আপনি ডে কেয়ার সেন্টারে করবেন না আপনি কর্পোরেট হসপিটালে করবেন, সেটার উপর একটা ডিপেন্ড করে। আর 3 নম্বর হচ্ছে কোন ভলিউমটা আমরা ইউজ করব। খরচটা কিন্তু সাধ্যের মধ্যেই, এবং আমার ক্ষেত্রে অন্তত বলবো পেশেন্ট যারা আসেন তারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও প্রচুর পেশেন্ট আসেন এবং তারা কিন্তু করিয়ে যাচ্ছেন। একেবারে অনেক ধন্যবাদ স্যার। আমরা এই যে ছোট স্তন, এই ছোট স্তন নিয়ে যে লজ্জায় যারা ভোগেন, যারা সংকোচ বোধ করেন, অনেক জামা কাপড় আছে যারা পরতে চাইছেন কিন্তু পরতে পারেন না, ভাবেন আমাকে দেখতে খুব খারাপ লাগবে, বাজে লাগবে, সবসময় ওই অংশটা ঢেকে রাখার চেষ্টা করেন যাতে উল্টো দিকের কেউ বুঝতে না পারে। পাশাপাশি অনেকের স্তন ঝুলে যাচ্ছে, সেটা দেখতে আরও খারাপ লাগে। এই রকম সমস্যা কিন্তু আজকের দিনে আর সমস্যা নয়, তার সমাধান এসে গেছে।
আর সেই সমাধান আপনার হাতের মুঠোয়, শুধু দরকার আপনার সদিচ্ছা আর একটা উদ্যোগ। আপনি কিন্তু পারবেন আপনার সেই সমস্যার সমাধান করে ফেলতে। আমরা রয়েছি আপনার সঙ্গে, ডক্টর বেন রয়েছেন আপনাদের সঙ্গে। আপনারা যারা যোগাযোগ করতে চান, ডক্টর বেনের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। যোগাযোগ করুন, নিজেকে সুন্দর করে তুলুন, সুন্দরভাবে বাঁচুন আত্মবিশ্বাসের সাথে। নমস্কার।